আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে ক্রনিক ডিসেন্ট্রি বা ডায়রিয়া নিয়ে। মল পাতলা হয়ে যায়, তরল হলুদ আকার হয়ে যায়, অনেকের আবার পানির পরিমাণটা বেশি থাকে, অনেকের আবার বাথরুমের পরিমাণ বেশি থাকে। এর সাথে সাথে বমি বমি ভাব হতে থাকে, ডিহাইড্রেশনের অভাব হতে থাকে। হ্যাঁ, যাদের এরকম ক্রনিক পর্যায়ে পৌঁছায় যায় তখন অনেকে দেখা যায় রক্ত পর্যন্ত বের হয়, এবং এর পাশাপাশি শ্লেষাযুক্ত বাথরুমও অনেকের বের হয়। প্রোজোয়া যে নামক যে ব্যাকটেরিয়াটা, সেটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই আমাশয় হয়ে থাকে। তো এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে কোনো নতুন টপিক নিয়ে এসে বললাম। আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে ক্রনিক ডিসেন্ট্রি বা ডায়রিয়া নিয়ে। ডায়রিয়া মূলত আমরা সবাই চিনি, যে পাতলা পায়খানা যাকে বলে বা জলযুক্ত পায়খানা যাকে বলে। আর আমাদের আশেপাশে ছোট বাচ্চা থেকে বলুন বড়দের সকলেরই এই রোগগুলো দেখা দিয়ে থাকে। তো আমরা বেশিরভাগ জানি যে ডায়রিয়া বর্ষাকালে বেশিরভাগ হয়ে থাকে, বর্ষাজনিত রোগ। অন্যান্য সময় হতে পারে। এটা মূলত খাবারের অস্বাস্থ্যকর জনিত খাবার খাওয়ার কারণে এরকম হয়। দেখা যায় এরকম অস্বাস্থ্যকর পানির জন্য এরকম হয়। বর্ষাকালে কেন বেশি হয়? কারণ বর্ষাকালে পানির সমস্যাগুলো বেশি হয়। দূষিত পানিগুলো খাবার খাওয়ার কারণে, পান করার কারণে এই রোগগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো এখন দেখা যাইতেছে কি যে আমাদের বেশিরভাগই এই রোগগুলা হওয়ার কারণ বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়ার ইনফেকশন, বা অন্ত্রের প্রদাহ বা ব্যাকটেরিয়াল পেটের মধ্যে ইনফেকশন হওয়ার কারণে, যেমন ধরেন প্রোটোজোয়া যে নামক যে ব্যাকটেরিয়াটা, সেটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই আমাশয় হয়ে থাকে। তো এই সকল ভাইরাল বা ব্যাকটেরিয়াল জনিত যে অণুজীবগুলো, সেগুলো আমাদের পেটের মধ্যে প্রবেশ করার পর সেগুলো আমাদের পেটের মধ্যে বসবাস করতে থাকে, এবং যখন আমাদের মল ত্যাগ হয় তখন সেই পথ দিয়ে বের হয়ে যায়। তো যখন তারা পেটের মধ্যে যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে সমস্যাগুলো হতে থাকে, তখন দেখা যায় আমাদের মলকে তরল করে ফেলে। যখন অতিরিক্ত আকারে পৌঁছে যায় তখন আমাদের শরীরের মধ্যে ডিহাইড্রেশনের অভাবও দেখা দিতে পারে। তো আসলে কি কি লক্ষণ? লক্ষণগুলো হলো যে মল পাতলা হয়ে যায়, তরল হলুদ আকার হয়ে যায়, অনেকের আবার পানির পরিমাণটা বেশি থাকে, অনেকের আবার বাথরুমের পরিমাণ বেশি থাকে। এর সাথে সাথে বমি বমি ভাব হতে থাকে, ডিহাইড্রেশনের অভাব হতে থাকে। হ্যাঁ, ক্ষুধা মন্দা দেখা দিতে থাকে, পেট ব্যথা হতে থাকে, ফুলে ফেঁপে থাকে। এই সমস্যাগুলো প্রায় সময় আমাদের দেখা দেয়। যাদের এরকম ক্রনিক পর্যায়ে পৌঁছায় যায় তখন অনেকে দেখা যায় রক্ত পর্যন্ত বের হয়, এবং এর পাশাপাশি শ্লেষাযুক্ত বাথরুমও অনেকের বের হয়। একটা সময় খুব পরিস্থিতি তাদের যখন খারাপের দিকে চলে যায় তখন এটা খুবই বিরক্ত লাগে, কারণ কিছুক্ষণ পর পর বাথরুমের অবস্থা তৈরি হয়। তখন বিভিন্ন কাজকর্ম করতে গেলে আমাদের সমস্যার সম্মুখীনের মধ্যে পড়তে হয়। তো আসুন এগুলো থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি বা বাঁচতে পারি। প্রথমত, যে আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। যে এগুলো যদি আমরা টোটালিটি অফ সিমটমস গুছিয়ে নিয়ে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি যদি বাছাই করি, তখন এই রোগটা খুব সুন্দরভাবে সেরে যায়, এবং আমাদের পেটের মধ্যে যে দূষিত অণুজীবগুলো রয়েছে বা পদার্থগুলো রয়েছে সেগুলো খুব প্রাকৃতিকভাবেই আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এজন্য সঠিক হোমিও চিকিৎসা গ্রহণ করতে হবে। যারা পেটেন্ট চিকিৎসা দেয়, যারা রোগের নাম নিয়ে চিকিৎসা দেয়, তাদের থেকে দূরে থাকতে হবে। তারা হোমিওপ্যাথির কোনো অংশ না। তারা অন্য প্যাথি নামে যদি বিবেচনা করা যায়, তাদেরকে সেই নাম দেওয়া দরকার। কারণ আমাদের হেনিম্যান যে হোমিওপ্যাথির আবিষ্কারক, তারা সবসময় তিনি আমাদেরকে সবসময় ক্লাসিক্যাল ট্রিটমেন্ট শিখিয়েছেন। হ্যাঁ, একটা মানুষের জন্য সিঙ্গেল রেমেডি বাছাই করতে হবে। পুরা টোটালিটি অফ সিম্পটমস নিয়ে 30 থেকে 40 মিনিট সময় নিয়ে গুছিয়ে এর উপর ভিত্তি করে রেমেডি বাছাই করতে হবে। তো সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।